অদ্ভুত একটা বিষয় খেয়াল করেছেন? এখনো পর্যন্ত মোদিজিকে নিয়ে বিরোধী দলগুলো খুব একটা আওয়াজ তুলছে না, কিন্তু তবুও চুপচাপ একটা বিশাল বড় পরিবর্তন ঘটে গেছে। ইন্ডিয়ার জিডিপি 4 থেকে সোজা 6-তে নেমে এসেছে। জাপান ইউকে আবার ভারতকে এগিয়ে গেছে। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি সত্যি ভারতের পতনের সূচনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন একটা সত্য যেটা আমরা এখনো বুঝতেই পারিনি? আজ আমরা শুধু একটা র্যাঙ্কিং দেখব না, আজ আমরা দেখব ইকোনমির ভেতরে আসলে কি চলছে। এই ব্যাপারটা পুরো বুঝতে গেলে সবার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে: জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সহজ ভাষায় জিডিপি মানে হলো একটা দেশের ভেতরে এক বছরে মোট কত টাকার জিনিসপত্র আর পরিষেবা তৈরি হলো সেটা। মানে একটা দেশের ইকোনমি কতটা বড় তা মাপার সবচেয়ে কমন উপায়ই হলো এই জিডিপি। কিন্তু প্রশ্ন হলো, এটার হিসেবটা কিভাবে করা হয়? একটা দেশের জিডিপি মূলত 4টে জিনিস দিয়ে তৈরি হয়। এখানে সি মানে হলো কনজাম্পশন, মানে মানুষ যা খরচা করে, মানে দৈনন্দিন জীবনের খাওয়া, জামা কাপড়, মোবাইল সবকিছুই এর মধ্যে পড়ে। আই মানে হলো ইনভেস্টমেন্ট, মানে নতুন কোম্পানি কোনো একটা দেশে বিজনেস ফ্যাক্টরিতে যে টাকাটা লাগায় সেটা। জি মানে গভর্নমেন্ট স্পেন্ডিং, অর্থাৎ সরকার যে সমস্ত খাতে খরচা করে, যেমন রাস্তা, ব্রিজ, ডিফেন্স, এই সমস্ত খরচগুলো। আর এক্স মাইনাস এম মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, মানে দেশ বাইরে কত বিক্রি করছে আর বাইরে থেকে কত কিনছে, সব মিলিয়েই তৈরি হয় একটা দেশের জিডিপি। কিন্তু প্রশ্নটা এখানেই, জিডিপি কেন কমে আর একটা দেশ কিভাবে র্যাঙ্কিংয়ে উপরে নিচে ওঠানামা করে? এর পেছনে একটা কারণ না, বরং অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করে। জিডিপি শুধু প্রোডাকশন দিয়ে মাপা হয় না, এটা মাপা হয় ডলারে, ইউএস ডলারে। মানে ধরো, ইন্ডিয়া একই জিনিস তৈরি করছে, একই অ্যামাউন্ট প্রোডাকশন হচ্ছে, কিন্তু যদি ইন্ডিয়ান রুপি দুর্বল হয়ে যায় আর ডলার শক্তিশালী হয়ে যায়, তাহলে ইন্ডিয়ার জিডিপি কমে যাবে। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আগে ডলারের ভ্যালু যদি 70 টাকা ছিল, আর এখন ডলারের ভ্যালু যদি 90 টাকা হয়, তার মানে একই টাকায় এখন ডলারে কনভার্ট করলে কম দেখাবে, আর সেই কারণেই র্যাঙ্কিং নিচে নেমে যেতে পারে। দ্বিতীয় বড় কারণটা হলো ইনফ্লেশন। এখন ভারতে যেটা হচ্ছে, খুব সোজা করে বললে সব কিছুর দাম বাড়ছে। মানে আগে আমরা যেই জিনিসটা 10 টাকায় কিনতে পারতাম, এখন সেটা কিনতে 20 টাকা লাগছে। শুধু একটা জিনিস না, খাবার, তেল, গ্যাস, ভাড়া, সবকিছুর দামই ধীরে ধীরে বাড়ছে। এখন সমস্যা হলো, মানুষের আয় কিন্তু খুব একটা বাড়ছে না, যাও বা বাড়ছে সেটা খুব ধীর গতিতে, কিন্তু খরচের পরিমাণ দ্রুত বেড়ে যাচ্ছে। ফলে মানুষ আর আগের মতো খরচ করতে পারছে না, অনেকে বাধ্য হয়ে কম জিনিস কিনছে। আর যখন সাধারণ একটা মানুষ কম খরচা করে, দোকান, ব্যবসা, কোম্পানি সব জায়গায় বিক্রিও কমে যায়। বিক্রি কমে গেলে উৎপাদনও কমে যায়, আর তখন পুরো ইকোনমিটা ধীর হয়ে যায়। এই কারণেই ইনফ্লেশন শুধু দাম বাড়া না, এটা আসলে মানুষের জীবনের চাপ তৈরি করা, আর ধীরে ধীরে দেশের অর্থনীতিকেও স্লো করে দেয়। এটা মানুষের বাইং পাওয়ারটা আসলে কমিয়ে দেয়। তৃতীয় বড় কারণটা হলো বেকারত্ব। দেশের ভেতরে অনেক মানুষ এখন কাজ পাচ্ছে না। আগে যেটা হতো, অনেক ভারতীয় বাইরে গিয়ে চাকরি করত, আর তারা সেখানে কাজ করে যেই টাকাটা উপার্জন করত সেটা দেশে পাঠাতো। এই টাকাগুলো দেশের ইকোনমিতে একটা বড় সাহায্য করত। কিন্তু এখন ব্যাপারটা অনেকটাই বদলে গেছে। অনেক জায়গায় কোম্পানিগুলোতে হায়ারিং কমিয়ে দিয়েছে, কিছু জায়গায় আবার প্রচুর পরিমাণে লে অফ হচ্ছে। আর ভিসা আর কাজের সুযোগও ইন্ডিয়ানদের জন্য এখন অনেক কঠিন হয়ে গেছে। এর ফলে আগের মতো মানুষ আর বাইরে গিয়ে কাজও পাচ্ছে না। এর মানে একদিকে দেশের ভেতরে বেকারত্ব বাড়ছে, আর অন্যদিকে বাইরে থেকেও আগের মতো ইনকাম আর আসছে না। ফলে পুরো সিস্টেমটার উপরে একটা চাপ তৈরি হচ্ছে। আর যখন কাজ কমে যায়,
তখন শুধু মানুষ না, পুরো ইকোনমিটাই থেমে যেতে শুরু করে। চতুর্থ কারণটা একটু বড় স্কেলে কাজ করে। এটা হলো গ্লোবাল ফ্যাক্টর। মানে শুধু দেশের ভেতরের সমস্যা না, বাইরের দুনিয়ায় যা হচ্ছে সেটাও ইকোনমিতে বড় প্রভাব ফেলে। বিশ্বে যদি যুদ্ধ বা অন্য কোনো ক্রাইসিস শুরু হয়ে যায়, এই যেমন এখন ইরান আমেরিকার ওয়ার হচ্ছে, মিডল ইস্টে টেনশন, এই সমস্ত সময়ে তখন যেটা সব থেকে আগে নড়ে যায় সেটা হলো জ্বালানির দাম। অয়েল, গ্যাস, শিপিং কস্ট সব কিছুর দামই বেড়ে যায়। কারণ যুদ্ধ হলে সাপ্লাই চেনটা ভেঙে যায়, পণ্য এক দেশ থেকে আরেক দেশে যেতেও সমস্যা হয়। তখনই এই ইম্প্যাক্টটা শুধু এই দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, পুরো পৃথিবীর বাজারেও দাম বাড়তে শুরু করে। ইম্পোর্টের খরচও বেড়ে যায়, আর এক্সপোর্ট করাও কঠিন হয়ে যায়। ফলে কোম্পানিগুলোর খরচও বেড়ে যায়, মানুষকে জিনিস কিনতে বেশি টাকা দিতে হয়, আর ওভারঅল ডিমান্ডও একটু স্লো হয়ে যায়। আর যখন ডিমান্ড কমে যায় বা আনস্টেবল হয়ে থাকে, তখন ইকোনমির গ্রোথও স্লো হয়ে যায়। এই কারণেই গ্লোবাল ক্রাইসিসে বা যুদ্ধ শুধু খবরের হেডলাইনে না, এটা সরাসরি একটা দেশের ইকোনমিকে নাড়িয়ে দিতে পারে। তাই জিডিপি বা ইকোনমি বোঝার সময় শুধু দেশের ভেতরের বিষয় না, বাইরের পৃথিবীতেও কি হচ্ছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট। পঞ্চম যে কারণটা সেটা দুটো জিনিস একসাথে: এক্সপোর্ট আর ইনভেস্টমেন্ট কমে যাওয়া। আগে ভারতের অনেক জিনিস বাইরে যেত, মানে ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশ ভারতীয় পণ্য কিনত, এই যেটাকে আমরা বলি এক্সপোর্ট। কিন্তু এখন কিছু কিছু ক্ষেত্রে সেটা আগের মতো আর স্ট্রং নেই। বিশ্ব বাজারে কম্পিটিশন বেড়ে গেছে, কিছু ইন্ডাস্ট্রির ডিমান্ডও কমে গেছে, আর গ্লোবাল ক্রাইসিসের কারণে ট্রেডও স্লো হয়েছে। এর ফলে বাইরে থেকে যে টাকাটা দেশে আসতো সেটা কমে যায়, আর ইকোনমির সবচেয়ে বড় ফ্লো দুর্বল হয়ে পড়ে। আর এর সাথে জড়িত যেই জিনিসটা সেটা হলো ইনভেস্টমেন্ট। মানে দেশের ভেতরে বা বাইরে থেকে কেউ যদি নতুন ফ্যাক্টরি, বিজনেস, স্টার্ট আপে টাকা না ঢালে, তাহলে কি হয়? তাহলে নতুন জব তৈরি হয় না, প্রোডাকশন বাড়ে না, আর ফিউচারের গ্রোথটাও অনেক স্লো হয়ে যায়। আর যখন ইনভেস্টমেন্ট কমে যায়, ইকোনমি শুধু আজকের না, ভবিষ্যতেও ধীর হয়ে যায়। এই দুটো জিনিস অর্থাৎ এক্সপোর্ট আর ইনভেস্টমেন্ট একসাথে কমে গেলে দেশের গ্রোথ অনেকটা স্লো হয়ে যায়, আর সেটার প্রভাব সরাসরি জিডিপিতেও পড়ে। এটা এমন একটা ফ্যাক্টর যেটা দেশের কন্ট্রোলের বাইরে। একটা ইকোনমি তখনই স্ট্রং থাকে যখন বাইরে থেকে ডিমান্ড আর ভেতরের থেকে ইনভেস্টমেন্ট দুটোই স্টেডি থাকে। জিডিপি বাড়া বা কমা মানে শুধু একটা সংখ্যা না, এর সাথে মানুষের জীবন জড়ানো থাকে, চাকরি জড়ানো থাকে, জিনিসপত্রের দাম জড়ানো থাকে। সব মিলিয়ে ভবিষ্যতের একটা ছবি তৈরি হয়। আর কিছু জিনিস এমন আছে যেগুলো পুরো পৃথিবীতে যা হচ্ছে সেগুলোর ওপরই নির্ভর করে। তাই শেষ প্রশ্নটা শুধু ইকোনমি নিয়ে না, আমরা কি সত্যিই এগোচ্ছি নাকি শুধু মনে হচ্ছে আমরা এগোচ্ছি? কমেন্ট করে অবশ্যই জানাবেন।